আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আরজে দুর্জয় আর আপনারা শুনছেন ভূত.com। রাত তখন গভীর, চারপাশ একদম নিস্তব্ধ। ঠিক সেই সময়ে কিন্তু আমাদের অবচেতন মনটা জেগে ওঠে আর বুকের ভেতর লুকিয়ে থাকা ভয়গুলোর ডানা মেলতে শুরু করে। আজ আমাদের ভূত.com-এর এই পর্বে এমন এক শ্রোতা বন্ধুর পাঠানো ইমেইল আপনাদের পড়ে শোনাবো, যার প্রতিটি লাইন পড়তে গিয়ে আমার নিজের গায়ে লোম খাড়া হয়ে যাচ্ছিল। উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। উনি ওনার ইমেইলের শুরুতে লিখেছেন, দুর্জয় ভাই, আমি জানি না আপনি এই কথাগুলো বিশ্বাস করবেন কি না। লোকে শুনলে হয়তো বলবে আমার মনের ভুল, কিন্তু আমি আর আমার পরিবার যে নরকগুলজার পরিস্থিতির মধ্য দিয়ে গেছি তা আমরা কোনোদিন ভুলব না। আমি চাই আপনার কণ্ঠের মাধ্যমে মানুষ জানুক আমাদের অতি চেনা চারপাশের আড়ালেও কতটা ভয়ঙ্কর অন্ধকার লুকিয়ে থাকতে পারে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়। ঘটনাটি ঘটেছিল আমাদের শ্রোতার মামাতো ভাইয়ের সাথে, যিনি পুরনো দিনের অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহ করতে ভালোবাসতেন। একবার তিনি একটা পুরনো জমিদার বাড়ির নিলাম থেকে চামড়ায় বাঁধানো একটা বেশ পুরনো ডায়েরি কিনে আনেন। ডায়েরির পাতাগুলো ছিল হলুদ হয়ে যাওয়া এবং সেখানে অদ্ভুত এক ভাষায় কি যেন লেখা ছিল। ডায়েরিটা ঘরে আনার পর থেকেই ওনার বাড়িতে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল। মাঝরাতে হঠাৎ করেই ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে যেত আর মনে হতো ঘরের সিলিং থেকে কেউ যেন তাকে এক দৃষ্টিতে দেখছে। একদিন গভীর রাতে ওনার ভাই টের পান ওনার খাটের পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। চোখ মেলতেই উনি দেখলেন কুচকুচে কালো কাপড়ে ঢাকা একটা অবয়ব, যার মুখটা দেখা যাচ্ছে না, শুধু দুটো চোখ ধকধক করে জ্বলছে। সেই ছায়াটা ওনার ভাইয়ের বুকের উপর চেপে বসে এবং ওনার গলা টিপে ধরার চেষ্টা করে। ওনার ভাই কোনো মতে গোঙানির আওয়াজ করতে থাকেন, কিন্তু শরীর নাড়াতে পারছিলেন না। ঠিক তখন টেবিলের উপর রাখা ওই পুরনো ডায়েরিটা নিজে থেকেই ধপাস করে বন্ধ হয়ে যায় আর সাথে সাথে ছায়াটাও মিলিয়ে যায়। পরদিনই ওনার ভাই ডায়েরিটা পুড়িয়ে ফেলেন, কিন্তু আজও মাঝরাতে ওনার মনে হয় ঘরের কোণে কেউ একজন ওনার গলা টিপে ধরার জন্য ওত পেতে বসে আছে। সত্যি বলতে এই গলা টিপে ধরার যে আকস্মিক বিষয়টা, এটা প্রায় অধিকাংশ মানুষই তার জীবনে একবার না একবার ফিল করেছে। তবু বিশ্বাস করা বা না করা পুরোটাই আপনার উপর। চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটা ঘটেছিল আমাদের শ্রোতা যখন ঢাকায় একটা কর্পোরেট অফিসে নাইট শিফটে কাজ করতেন তখনকার ঘটনা। অফিসটি ছিল প্রায় 20 তলা একটি বিশাল ভবনে। সেদিন ওনার কাজ শেষ হতে হতে রাত প্রায় 2:45 বেজে যায়। পুরো ফ্লোরে উনি ছাড়া আর কেউ ছিল না। উনি লিফটের বোতাম চাপলেন। লিফটটা যখন 14 তলা থেকে নিচে নামছিল, হঠাৎ করেই 12 তলায় এসে লিফটটা কোনো কারণ ছাড়াই থেমে গেল। লিফটের দরজা খুলে গেল, কিন্তু সামনে পুরো অন্ধকার করিডোর, কেউ কোথাও নেই। ওনার একটু অস্বস্তি হলো। উনি দ্রুত ক্লোজ বাটন চাপতে লাগলেন। হঠাৎ করেই লিফটের ভেতর থাকা সিসিটিভি ক্যামেরাটা কাঁপতে শুরু করলো এবং লিফটের স্পিকারে একটা অদ্ভুত গোঙানির আওয়াজ হতে লাগলো। আমাদের শ্রোতা ভয়ে লিফটের কোনায় সিধিয়ে গেলেন। ঠিক তখনই লিফটের উপরের ছাদ থেকে টুপ টুপ করে লাল রঙের তরল পড়তে শুরু করলো, ঠিক যেন রক্ত। উনি যখন উপরের দিকে তাকালেন, দেখলেন লিফটের ছাদের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে একটা কাটা মাথার চুল ঝুলছে আর দুটো সাদা চোখ অমানসিক হাসিতে মেতে উঠেছে। লিফটটা যখন প্রায় গ্রাউন্ড ফ্লোরে পৌঁছায়, সিকিউরিটি গার্ডরা ওনাকে লিফটের মেঝেতে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করে। এরপর থেকে উনি আর কোনোদিন নাইট শিফটে ডিউটি করেননি। উনি লিখেছেন, সেদিন যা দেখেছিলাম সেটা এখন লিখতে গিয়েও আমার গায়ে কাঁটা দিচ্ছে। বিশ্বাস করেন দুর্জয় ভাই, আমি এখনও রাতে একা ঘুমাতে ভয় পাই। শেষ ঘটনাটি আমাদের শ্রোতার নিজের গ্রামের বাড়ির। ওনার ছোটবেলার এক বন্ধু একবার রাত 10টার দিকে পাশের গ্রাম থেকে হেঁটে ফিরছিল। গ্রামে তখনও কারেন্ট আসেনি, তাই কুপি আর টর্চ লাইটই ছিল একমাত্র ভরসা। গ্রামের মাঝখানের রাস্তাটার একপাশে ছিল একটা বিশাল আর ঘন বাঁশবাগান। দিনের বেলাতেও ওদিকটা কেমন থমথমে থাকতো। ওনার বন্ধু যখন ওই বাঁশবাগানের পাশ দিয়ে আসছিল, হঠাৎ সে দেখতে পায় রাস্তার একটু ভেতরে ওনার মা দাঁড়িয়ে আছেন। ওনার মা ওনাকে হাতছানি দিয়ে ডাকছেন আর বলছেন, বাবা একটু এদিকে আয়।
তোর জন্য একটা জিনিস রেখেছি। বন্ধুটির কোনো সন্দেহ জাগেনি। সে মায়ের দিকে এগোতে থাকে, কিন্তু যতই সে এগোচ্ছিল মনে হচ্ছিল মা যেন আরও দূরে চলে যাচ্ছে, আর চারপাশের বাঁশঝাড়গুলো যেন ওনাকে চারদিক থেকে ঘিরে ধরছে। হঠাৎ ওনার পায়ের নিচে একটা মট করে শব্দ হলো। টর্চের আলো নিচে ফেলতেই ওনার রক্ত হিম হয়ে গেল। উনি একটা গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন, আর এক পা বাড়ালেই উনি নিচে পড়ে যেতেন। ওনার চেতনা ফিরতেই উনি সামনের দিকে টস মারলেন। দেখলেন সেখানে ওনার মা নেই, বরং একটা অতিমানবীয় লম্বা কঙ্কালসার আকৃতির কিছু একটা বাঁশের মগডালে বসে পা দোলাচ্ছে, আর ওনার দিকে তাকিয়ে বিকট শব্দে হাসছে। ওনার বন্ধু সেদিন টর্চ লাইট ফেলে যে দৌড় দিয়েছিল, একদম নিজের উঠানে এসে আছাড় খেয়ে পড়েছিল। তিনি লিখেছেন, তার বন্ধু টানা 5 দিন জ্বরে ভোগার পর একটা কবিরাজ এসে তাকে সুস্থ করে তোলে। তবে অবাক করার বিষয়, সেই ঘটনার কিছুই তার মনে ছিল না। গল্পগুলো তো শেষ হলো বন্ধুরা, কিন্তু এই ইমেইলের নিচে আমাদের সেই শ্রোতা ভাইটি যে কথাগুলো লিখেছেন তা সত্যিই ভাবার মতো। উনি লিখেছেন, দুর্জয় ভাই, এই ঘটনাগুলো যখন আমাদের সাথে ঘটেছিল তখন আমরা প্রতিটি মুহূর্তে আতঙ্কে কাটিয়েছি। আজ হয়তো সময় বদলেছে, আমরা শহরে থাকি, ফ্ল্যাট বাড়িতে থাকি, চারদিকে নিয়ন আলো, কিন্তু মাঝরাতে যখন একা থাকি তখন মনে হয় বিজ্ঞান যতই উন্নতি হোক না কেন, প্রকৃতির এমন কিছু অন্ধকার কোণ আছে যা মানুষের বুদ্ধির অগম্য। আপনার সাথে এই গল্পগুলো শেয়ার করতে পেরে নিজের ভেতরের একটা চাপা ভয় হালকা হলো। আপনার অনুষ্ঠান এভাবেই চলতে থাকুক, আমাদের মতো হাজারো মানুষের রাতের সঙ্গী হয়ে থাকুন আপনি। অনেক অনেক ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে নিজের অনুভূতিগুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আপনার এই চিঠি আর গল্পগুলো আজ শুধু আমার নয়, ফোনের ওপাশে থাকা হাজার হাজার শ্রোতার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আসলে বন্ধুরা, আমরা যেভাবে গল্প ভাবি কারো কারো জীবনে, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর বাস্তব ট্র্যাজেডি। আলো যেখানে শেষ হয় ঠিক সেখান থেকেই কিন্তু অন্ধকারের রাজত্ব শুরু হয়। আপনাদের জীবনেও যদি এমন কোনো না বলা গল্প, কোনো হাড় হিম করা অভিজ্ঞতা লুকিয়ে থাকে, তবে তা নিজের মনের ভেতর চেপে না রেখে আজই আমাকে ইমেল করে জানান। আমি আসবো আপনার সেই অভিজ্ঞতা নিয়ে, ঠিক এই সময়ে ভূত.com-এর আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। আর হ্যাঁ, আপনার খাটের নিচটা একবার ভালো করে দেখে নিয়েছেন তো? হতে পারে সেখানে কেউ লুকিয়ে আছে।